আজকের বাংলা আপডেট সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো, গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান ছাত্রদল সভাপতির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এদিকে বিদ্যুতের ভেলকির বিপর্যয়, হাজারো গ্রাহক দিশেহারা দেশের জনগণ বিএনপি সরকারের অবহেলায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো, এদিকে সংস্কার না হলে আবারও ফেসিবাদদের ধীরে দবিত হবে বাংলাদেশ, বললেন গোলাম পরওয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো হামলাকারী ছাত্রদল নেতাদের বহিষ্কার ও সনদ বাতিলের দাবিতে সাংবাদিক সমিতির মানববন্ধন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জ্বালানি সংকট সমাধানের 10 সদস্যের কমিটির মেয়াদ 30 দিন, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, এদিকে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। চট্টগ্রাম সিটি কলেজ গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়ালে লিখনে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র শিবিরের হামলা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করে ওপেন রাজনীতি করার আহ্বান জানানো হয়েছে। এদিকে দুপুরে 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে গিয়ে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়েছে। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল জিয়ার সৈনিক এক হও, এক হও, লড়াই করে জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ, এমন সব নানা স্লোগান দিয়েছেন। এছাড়াও তারা স্লোগান দিয়েছেন, গুপ্তদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও আমাদের ক্যাম্পাস, আমরাই থাকবো শিক্ষা, গুপ্ত রাজনীতি একসাথে চলে না ইত্যাদি। এদিকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ 17 বছর ছাত্রদল রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তখন জামাত শিবির গুপ্ত রাজনীতি করেছে এবং ছাত্রলীগের সঙ্গে ছিল বলে তিনি অভিযোগ করেন। এদিকে তিনি আরও অভিযোগ করে বলেন, কেউ যদি ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাহলে তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এদিকে উমর ফারুক আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের মানুষের জন্য আন্দোলন করেছে। তিনি দাবি করেন ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্রদল, তবে কোনো ধরনের রোংনামি বদরসা করা যাবে না। এদিকে ছাত্রদলের সদস্য সচিব মানুর রশিদ বলেন, আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। যারা গুপ্ত রাজনীতি করেছে তারা সাবধান হয়ে যান, অন্যথায় রাজপথে এর জবাব দেওয়া হবে। তিনি ছাত্র শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, গুপ্ত রাজনীতি সেরে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান। এদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদ বলেন, অতীতে দীর্ঘ আন্দোলনের সময় গুপ্ত রাজনীতির নামে সংগঠিত হয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, এইসব কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, যাতে মাঠ পর্যায়ে নেতাকর্মী কার্যক্রম পরিচালনা করেও আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। গ্রীষ্মের খরতাপের তীব্রতা শুরু হতে না হতেই বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক আকার ধারণ করেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। অসহনীয় গ্রামের সঙ্গে বিদ্যুতের এই সংকটে মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্দশ। এদিকে লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ী, পর্যটক, এসএসসি পরীক্ষার্থী, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দিনের 12 ঘন্টা শহরে বিদ্যুৎ মিলছে না প্রায় 6 ঘন্টা, আর গ্রামে পাওয়া যায় মাত্র 4 ঘন্টা। এদিকে রাত্রে একই অবস্থা বিরাজ করেছে, প্রতি 1.5 থেকে 2 ঘন্টার পরও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এদিকে কয়লা সংকটের কারণে মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে গেছে বলে প্রচার চাচ্ছে। এদিকে ঠিকমতো বাতাস না মেলায় খুরকুশলে বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ কম আসছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গরমের তীব্রতা এখনও পুরোপুরি শুরু হয়নি। কক্সবাজারে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও বাতাসের আর্দ্রতা বেশি কম থাকায় বেশি অনুভূতি হচ্ছে। এর পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা।
এদিকে ভোগান্তির কারণে লাটে ওঠার উপক্রম হয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। লোডশেডিংয়ের জ্বালায় পর্যাপ্ত ছাড় দিয়েও পর্যটক টানতে ব্যর্থ হচ্ছে সৈকত তীরের হোটেল, মোটেল ও গেট হাউসগুলো। এ অবস্থা চলতে থাকলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে পর্যটন সহ সব ধরনের ব্যবসা। এদিকে তারকা হোটেলগুলোতে অবশ্য হর্সগুলো জেনারেটর বিদ্যুৎমান, কিন্তু কয়েক ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যাওয়ায় চলন্ত লিফট বন্ধ হয়ে যায়। এতে আতঙ্কে পড়েন হোটেলে অবস্থান করা পর্যটকরাও। এদিকে চালু করতে গিয়ে জেনারেটর বারবার বৈদ্যুতিক ভোগান্তি নিয়ে অনেক অতিথি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়ান। এমন সমস্যা সহ্য করতে না পেরে অনেক পর্যটন ভ্রমণ সংক্ষিপ্ত করে কক্সবাজার ত্যাগ করেছেন। এদিকে গাজীপুরের কাপাসিয়া থেকে আসা রায়হান ফারহান বলেন, অবকাশ যাপনে কক্সবাজারে আমাদের পরিবারের প্রথম পছন্দ হোটেল। বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণ আরাম মেলে, কিন্তু বিদ্যুৎ চলে গেলে জেনারেটর দেরি করে চলছে। হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করলে ডিজেল মিলছে না, তাই ভোগান্তি হচ্ছে। এদিকে গরমে এভাবে থাকা কষ্টকর, দিনে 2-3 ঘন্টা 10 ঘন্টারও বেশি কারেন্ট থাকছে না। এদিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসা রিয়াজ মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভ্রান্ত গরমের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদিকে কক্সবাজার পৌরসভার তারাবিন্যাসী গৃহবধূ সোমাইয়া সাদিয়া বলেন, গত পক্ষকাল ধরে প্রচণ্ড গরমে অতিরিক্ত লোডশেডিং অস্থিরতা রয়েছে। দিন রাত সমান্তরাল বিদ্যুৎ আসা যাওয়া, ঘন্টা ধরে বিদ্যুৎ থাকলেও একবার গেলেও ন্যূনতম 2 ঘন্টা আসে না। রাত থেকে ভোর পর্যন্ত সময় একাধিকবার বিদ্যুৎ যায়। এদিকে ঈদগাঁওয়ে বাদিলাবাদ গৃহিণী তানিয়া আতাউল বলেন, বিদ্যুতের জন্য তেলের কাকের মতো অপেক্ষা করতে হয়। 24 ঘন্টা সব মিলিয়ে 8 ঘন্টা বিদ্যুৎ মেলে না। যখনই বিদ্যুৎ আসে তখনই মোবাইল চার্জ দেওয়া, মোটেও পানি তেল সহ অনেক সংকট রয়েছে। এদিকে পর্যটন সংশ্লিষ্টরা বলেছেন, অতিরিক্ত লোডশেডিংয়ে পর্যটন খাতে ধস নামেছে। পর্যাপ্ত ছাড় দিয়েও পর্যটক ধরে রাখা যাচ্ছে না। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্তি, পর্যটকরা নির্ধারিত সময়ের আগে হোটেল ছাড়ছেন। হোটেল সচল রাখতে জেনারেটর প্রতিদিন 100-200 লিটার জ্বালানি তেল খরচ হচ্ছে, তবুও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে সূত্র মতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ে। তবে চলতি বছর জ্বালানি সংকট সহ বিভিন্ন কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এর প্রভাব পর্যটন খাতের পাশাপাশি পড়েছে কৃষি খাতেও। এদিকে সরকারের কাছে আহ্বান জানায় খুব শীঘ্রই এগুলো সমাধান করার জন্য। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার নির্বাহী প্রকৌশল মোহাম্মদ আব্দুল কাদের গনি বলেছেন, কক্সবাজার সৌর হোটেল মোটেল জোন এলাকায় প্রায় ৭৭,০০০ গ্রাহকের জন্য দৈনিক চাহিদা প্রায় 50 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে সরবরাহ মিলছে না। 30-35 মেগাওয়াট। অফিস আদালত খোলা থাকলেও চাহিদা তীব্র হয়। প্রতিদিন 15 থেকে 20 মেগাওয়াট কম পেলেও পৌরসভার ডিবিডিবি এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হয়। এদিকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেটর ম্যানেজার মকবুল আলম জানিয়েছেন, সমিতির আওতায় প্রায় 5,19,000 গ্রাহকের চাহিদা মেটাতে পিক আওয়ায় 159 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। কিন্তু কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী থাকা বলেন, চাহিদা আর সরবরাহের বড় ঘাটতি লোডশেডিংয়ে বাড়ছে। এতে পর্যটন শিল্পসহ সকল উৎপাদনমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা। দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগ সহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হল সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে না বলেছেন, অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেছেন আমরা আবারও এগুলো মেনে নেব। কিন্তু তিনি আরও বলেন, 5 কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে আপনাদের সেই নোট অফ ডিসেন্ট ভিন্ন মত খারিজ করে দিয়েছে। জনগণের সেই সামনে আপনাদের এই আপত্তিকর কোনো কার্যকারিতা নেই। এদিকে গোলাম পরোয়ার বলেন, গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন সেখানেও নোট অফ ডিসেন্ট নেই, তার অর্থ হলো গণভোটের পুরো রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদ আজকে চোখের পানি ফেলে 1.5 বছর পর কোনো আপনি আপনার কাছে আবেদন জানাবা বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্ট আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সাংবিধানিক তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলে শহীদদের রক্ত আর বৃথা যাবে না। এদিকে তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি হবে। এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ
মোয়াগেলম পড়ার আরও বলেন, আগস্টের বিপ্লব থেকে এই ময়দানে উপস্থিত সবাইকে আহ্বান জানাবো 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের মিছিল, সেমিনার, গোল টেবিল, দীর্ঘ কর্মসূচি আরও সামনে আসতেছে। জুলাইয়ের রক্তের এই মূল্য পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে মানে চলবো। বিএনপি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করব। এদিকে রাজধানীর শাহবাগের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও সনদ বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিক পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি। এদিকে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক সমিতির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাস স্বাধীন সাংবাদিকদের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে কর্মসূচির সংগৃহীত জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, দ্য ডেইলি ক্যাম্পাস সম্পাদক সহ অনেকেই। এদিকে মানববন্ধন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম বলেন, গণমাধ্যমগুলো যখন সত্য প্রচারের পরিবর্তে শক্তির প্রচার করে তখনই সেই রাষ্ট্র ফেসিবাদদের দিকে পা পাড়ায়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শাসক শ্রেণীর পক্ষে অবস্থান নেয় এবং নির্যাতিত বিপক্ষে অবস্থান নেয়, তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তখন এই রাষ্ট্রটি চূড়ান্ত ফেসিবাদের রূপ ধারণ করে। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামের কাছে 3 দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন ডোজা নেতারা। এদিকে 12 জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষে, আবাসিক হলে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয় সেখানে। এ সময় স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তাৎক্ষণিকভাবে 2টি কমিটি তদন্ত হয়েছে, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। এছাড়াও ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকরা শাহবাগ থানায় অভিযোগ জমা দিয়েছেন। রাত 8:30টার দিকে হামলাকারী 12 জন চিহ্নিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে অভিযোগ গ্রহণ করেনি রমনা থানার উপকমিশনার ডিসি মাসুদ আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে মামলা কার্যক্রম শুরু করেননি বলে জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদের পাশ হয়েছে। এই কমিটির মেয়াদ হবে প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী 30 দিন। কাল রোববার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। এদিকে প্রস্তাব উপস্থাপনকালে চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে, যার আজ বাংলাদেশে এসে লেগেছে। এরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারিত সংসদে ঐতিহাসিক ঐকমত্যের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবপত্রে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি 10 সদস্যের বিশিষ্ট কমিটি গঠন ঐক্যমত হয়েছে। তিনি আরও বলেন, সংসদে উক্ত কমিটি সংসদ নেতা সরকারি দলের 5 জন সদস্যের নাম প্রস্তাব করেন এবং সংসদ নেতার অনুরোধে বিরোধী দলের নেতা ও 5 জন বিরোধী দলের সদস্যদের প্রস্তাব করেছেন। সে পরিস্থিতির প্রেক্ষিতে সংসদ নেতার অনুক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদের চিফ হুইপ সংসদ নেতা ও বিরোধী দলের নেতার প্রস্তাবকৃত সংসদ সদস্য নিয়ে কার্যপ্রণালী বিধি 266 বিধি অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছি। প্রসঙ্গত যে কমিটি সরকারি দলের পক্ষ থেকে মনোনীত 5 সংসদ সদস্য হলেন জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আনিসুল ইসলাম অমিত, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন, এছাড়াও 2 আসনের সদস্য মাইনুল ইসলাম অনেক সহ
এদিকে অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে থাকা 5 সদস্য হলেন সাইফুল আলম মিলন ঢাকা 12, আব্দুল বাতিন ঢাকা 16, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, এনসিপি সংসদ সদস্য আবুল হাসনাত এদিকে কুমিল্লা 4 এবং খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান সিলেট 5। চিফ হুইপের প্রস্তাবটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভোটের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতিভাবে কণ্ঠভোটে পাশ হয়ে যায় বলে জানিয়েছে তারা।